এদিকে সমন্বয়করা নতুন রাজনৈতিক দল গঠন করে কঠিন বিপদে পড়ে। সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা ভয়ঙ্কর রূপে কেঁপেছে তাদের উপর, পালিয়ে বাঁচার চেষ্টা করছে তারা। অন্যদিকে শেখ হাসিনার কপাল খুলে এই ঘটনাটি হওয়ার পরে ছাত্রদের নতুন দল কায়েম হলেও সরকারে ছাত্র প্রতিনিধি শেষ পর্যন্ত থাকবে, এটা মোটামুটি নিশ্চিত হয়েছে এবং আমরা এটা নিশ্চিত করতে চাই। কারণ এই সরকারে যদি ছাত্র উপদেষ্টা কেউ না থাকে, আমরা একটি রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়েছি। অতীতের মতো নয় যে আমরা একটি ধারণ করা আদর্শ। বলা হচ্ছে যে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত এই ধানমন্ডি 32 নম্বর ভাঙার পর এখানে একটা মসজিদ নির্মাণ করা হবে। মসজিদের ইস্যুটা এটা মোটামুটি গণহারে গ্রহণ করা হয়েছে। তা আমার ধারণা এখানে মসজিদ নির্মাণ হয়ে যাবে, কারণ 5ই আগস্টের পরে আরেকটি ঐতিহাসিক দিন দেখলো গতকালকের। এটা এক ধরনের চাপ বলা যেতে পারে যে তুমি যদি ভাষণ দাও তাহলে আমরা এটা করব। কিন্তু শেখ হাসিনা সেই চাপ গ্রহণ করলেন না, তিনি একটা ভাষণ দিলেন। ভাষণটা আমাদের সামনে চলে এসছে এবং আমি বলেছি আমাদের দেশের মিডিয়া এটাকে পাবলিশ না করলে, তিনি কথা না বললেও লড়াই হবে মূলত দুপক্ষের মধ্যে। একটা মুক্তিযুদ্ধের চেতনাকে যারা হৃদয়ে এখনো ধারণ করে আছেন তাদের সঙ্গে জঙ্গি, জেহাদি, রাজাকার, আল শামস, আল বাদারের উত্তরসূরি। সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিচ্ছে, সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে যে কোনো মুহূর্তে। সেনাবাহিনী এই ধরনের চক্রান্তের সাথে জড়িত হয়ে নতুন করে বাংলাদেশে আবার তারাই রাষ্ট্র ক্ষমতা নিবেন। এই বক্তব্যগুলো যে কোনো আন্দোলন, যে কোনো সংগ্রাম, যে কোনো বিজয়ের সময় একদল মানুষ পিছন থেকে নাটের গুরুর মতো নাড়তে থাকে। রাজধানী সহ সারা দেশে বাংলাদেশ সেনাবাহিনীকে ক্ষমতা দিয়েছে সরকার। বৃহস্পতিবার রাতে হঠাৎ করেই ফেসবুকে ছড়িয়ে পড়ে ক্ষমতা দখলে নিচ্ছে সেনাবাহিনী, ডক্টর ইউনূস আউট। 32-এ যে ঘটনা ঘটছে, ধানমন্ডি 32 সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর, মানে তাদের বাড়িঘরের উপর যে ঘটনা ঘটছে, হামলার প্রতিবাদে দেশব্যাপী লাগাতার প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন সমন্বয়কদের নতুন রাজনৈতিক দল গঠন। এই দল গঠনকে কেন্দ্র করে তারা কঠিন বিপাকে পড়ে। দর্শক শ্রোতা, আপনারা সবাই জানেন উপদেষ্টা আসিফ এবং নাহিদ তারা কিন্তু পদত্যাগ করতে চেয়েছিল, তারা নতুন দল গঠন করবে। অন্যদিকে সার্জিস এবং হাসনা তো কিন্তু অনেক কার্যক্রম চালাচ্ছে বাংলাদেশের মধ্যে। তারা বলতেছে খুব শীঘ্রই তাদের দল গঠন হবে এবং এই দল গঠনের মধ্যে তারা কি করবে, কি পদক্ষেপ নেবে এবং এইটা নিয়ে তাদের উপর কি প্রভাব পড়েছে সবকিছু আপনাদের সামনে এই একটি ভিডিওতে তুলে ধরবো। ভিডিওটা কিছুটা লং হবে কিন্তু অনেক তথ্য জানতে পারবেন যে সর্বশেষ সার্জিস হাসনাতের কি হয়, সমন্বয়কদের কি হয়, উপদেষ্টাদের কি হয় এবং এই নিয়ে আমাদের দেশের বর্তমান সরকার ডক্টর ইউনূস কি সিদ্ধান্ত নিয়েছেন। তিনিও কিন্তু কঠিন একটি সিদ্ধান্ত নেন, সেইটাও আপনারা দেখতে পারবেন। আসুন দর্শক, আপনাদের জন্য আমি যে নিউজগুলো রেডি করেছি সেগুলো আগে দেখে আসি এবং ভিডিও শেষে আমাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো করি। এই যে ছাত্রদের নতুন দল কায়েম হলেও সরকারে ছাত্র প্রতিনিধি শেষ পর্যন্ত থাকবে, এটা মোটামুটি নিশ্চিত হয়েছে এবং আমরা এটা নিশ্চিত করতে চাই। কারণ এই সরকারে যদি ছাত্র উপদেষ্টা কেউ না থাকে তাহলে এই সরকারের সাথে 111-এ তেমন পার্থক্য থাকে না। এই সরকারের উপর আস্থা রাখা কঠিন হয়ে যায়। ডক্টর ইউনূসকে ভুলভাল বুঝিয়ে যে কোনো অঘটন ঘটিয়ে দেওয়া যেতে পারে যে কোনো সময়। এই জন্য ছাত্র উপদেষ্টারা আছে মানে বিপ্লবের সেফগার্ড, ছাত্র উপদেষ্টাদের থাকতে হবে। একই সাথে এদেশের জনগণ বিপ্লবের নেতৃত্ব দানকারী আসিফ নাহিদকে রাজনৈতিক দলে চায়। সেক্ষেত্রে কি করা হবে, কি ঘটতে পারে, নানান পরামর্শ আলোচনা আসছে। আপনারা পরামর্শ দিবেন দর্শক, এগুলো ওরা গ্রহণ করে বিবেচনা করে ওরা জনগণের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে। এই জায়গায় দর্শক আমরা যেটা বলতে চাই, আসিফ নাহিদ হয়তোবা শেষ পর্যন্ত আসতে পারে। আমার মত হচ্ছে আসিফ নাহিদের সরকারই থাকুক, কারণ আসিফ নাহিদের রিপ্লেসমেন্ট কেউ গেলেও এদের অভিজ্ঞতা, যোগ্যতা অর্জন করতে অনেক সময় লাগবে এদের মতো। আমি তো বরং চাই যে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্বটা আসিফ নাহিদ বা মাহফুজ যে কোনো একজনকে দেওয়া হোক। সরকার আরো বেশি ভাইব্রেন্ট হবে। আগে সরকার না বাঁচলে আমাদের বিপ্লব বাঁচবে না। রাজনৈতিক মাঠে শক্তি প্রদর্শন কিংবা সরকারকে গাইড করার মতো পলিটিক্যাল ফোর্স লাগবে, জনগণকে একত্রিত করার মতো। অ্যাট দি সেম টাইম সরকারকে সঠিক পথে পরিচালিত করতে পারাটা আরো বেশি জরুরি। কারণ সরকার যদি লাইনে না থাকে, ভারত যদি সরকারের উপর প্রভাব বিস্তার করতে পারে, আমাদের সব স্বপ্ন যে কোনো সময় ধূলিসাৎ হয়ে যেতে পারে, মাটির সাথে মিশে যেতে পারে। দর্শক, ইত্তেফাকের একটা খবর, ভেরি ইম্পর্টেন্ট। আসিফ নাহিদরা পদত্যাগ করলেও সরকারে থাকতে পারেন ছাত্র প্রতিনিধি। এর মানে আসিফ নাহিদ বা এরা শেষ পর্যন্ত রাজনৈতিক দলে আসতে পারেন, কিন্তু
মাহফুজ আব্দুল্লাহ বা মাহফুজ আলম শেষ পর্যন্ত সরকারের থেকে যেতে পারেন, বিষয়টা এরকম। হ্যাঁ, আসিফ নাহিদ যদি শেষ পর্যন্ত রাজনৈতিক দলে আসন্ন পদত্যাগ করে, আমি বলবো ওদের শূন্যস্থানের বা ওদের দায়িত্বটা ওদের মতো নির্ভরযোগ্য কাউকে দিয়ে দেওয়া হোক। পিনাকি ভট্টাচার্য, মাহমুদুর রহমান, এই টাইপের কোনো লোককে দেওয়া হোক যারা পুরোপুরি আপাদমস্তক বিপ্লবের পক্ষে এবং ভারতের বিরুদ্ধে সোচ্চার। ওদের আকিদায় বিশেষ, সেই আকিদার। প্রথম আলো ডেইলি স্টার প্রোডাক্ট নয়। পিনাকি কিংবা মাহমুদুর রহমানের মতো যাদেরকে ভারত দাওয়াত দিলে সে দাওয়াতে যাবে না, যারা প্রথম আলো ডেইলি স্টার প্রোগ্রামও যাবে না, এরকম আমরা দেখতে চাই। তো দর্শক, অ্যাটলিস্ট এই সিদ্ধান্ত ঠিক আছে যে আসিফ নাহিদরা পদত্যাগ করলেও সরকারে ছাত্র প্রতিনিধি থাকবে, মানে একজন থাকবে। তাই আমি বলবো যে ওরা আসলে ওদের জায়গায় যেন আরো 4 জন দিয়ে আসা হয়, ছাত্র না, অন্য কেউ। তা অন্য কেউ কার মতো হতে পারে সেটা তো বললাম, পিনাকি কিংবা মাহমুদুর রহমান টাইপের, যারা অ্যাটলিস্ট কয়েকটা বৈশিষ্ট্য যে ভারতের খপ্পরে এরা পড়বে না আর 24-এর স্পিড পরিপন্থী কোনো কাজ করবে না। পিনাকি, মাহমুদুর রহমানের অনেক সমালোচনা আছে, কিন্তু এই 2টা পয়েন্ট আসিফ নাহিদদের সাথে শতভাগ মিল। এরা কখনো 24-এর সাথে গাদ্দারি করবে না এবং ভারতের খপ্পরে পড়বে না। ভারত এদেরকে দালাল বানানোর চেষ্টাও করবে না, সাহসও করবে না। মাহমুদুর রহমান, পিনাকি ভট্টাচার্য। জুলাই বিপ্লবে নেতৃত্বে দেওয়া ছাত্র জনতার নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। নতুন এই দলের নেতৃত্বে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতাদের পাশাপাশি থাকতে পারেন সরকারে থাকা ছাত্র প্রতিনিধিরা। তবে রাজনৈতিক দলের দায়িত্ব নেওয়ার আগে তারা সরকার থেকে পদত্যাগ করবেন। 3 ছাত্র উপদেষ্টা পদত্যাগ করলেও সরকারে ছাত্রদের প্রতিনিধি নিশ্চিত করতে চান তারা। সম্প্রতি মানব জমিনের এক রিপোর্টে এটা উঠে এসেছে। মানব জমিনের ভিতরে অনেক খবর জানেন, হাসিনা পদত্যাগ করেছে কি করেনি, নানান বিষয় নিয়ে কিন্তু অনেক গোপন তথ্য মানব জমিন ফাঁস করতে পারে। এটাকে ইত্তেফাক নিয়ে রিপোর্ট করেছে। জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া ছাত্র জনতার প্রতিবেদনে বলা হয়েছে বর্তমানে 3 ছাত্র প্রতিনিধি রয়েছে সরকারের উপদেষ্টা পরিষদে। এরা হলেন তথ্য সম্প্রচার এবং আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম, স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং উপদেষ্টা মাহফুজ আলম। এই 3 জন ধাপে ধাপে পদত্যাগ করতে পারেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কিন্তু তাহলে 3 জন পদত্যাগ করলে নতুন কাউকে নিতে হবে। আমি নতুন কারো পক্ষে নই, বরং এখানে যারা আছে তারা থেকে যাওয়ার পক্ষে পরামর্শ দিচ্ছি। আবার কোনো কোনো মত এরকম যে না, শেষ পর্যন্ত মাহফুজ থেকে যাবে। এটা আরো বলা হয়েছে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, ভবিষ্যতে রাজনৈতিক উদ্যোগে যুক্ত হতে সরকারে থাকা ছাত্রদের প্রতিনিধিদের মধ্যে 1-2 জন উপদেষ্টা পদত্যাগ করতে পারেন। একসঙ্গে 2 জন বা 3 জন পদত্যাগ করবেন কিনা সেটা চূড়ান্ত হয়নি। একজন নতুন করে উপদেষ্টা পরিষদে যাওয়ার বিষয়ে তিনি জানান, আশা করি একজন উপদেষ্টা পরিষদে আসবেন। তো এখন পর্যন্ত কে বা কারা সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি। মানে নতুন ছাত্রদের মধ্যে কেউ যেতে পারে না, এটা কোনো সুন্দর সিদ্ধান্ত হবে না। তাকে কাজ শিখতেই লাগবে আরো 6 মাস, ওদের মতো এক্সপার্ট হতে 6 মাস লাগবে। ছাত্ররা তো আরো অভিজ্ঞ না, আগে তার অভিজ্ঞতা থাকে না তাদের। প্রতিবেদন আরো বলা হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের অদবদল আসতে পারে, নতুন কয়েকজন যুক্ত হতে পারে উপদেষ্টা পরিষদে। ছাত্ররা চাচ্ছেন সরকার তাদের একজন প্রতিনিধি থাকুক যিনি রাজনৈতিক প্রক্রিয়া অংশ ছিলেন না বা হবেন না। তবে এই নতুন কাউকে নেওয়ার চিন্তার কারণ হচ্ছে এটা যে যারা আছেন প্রত্যেককেই বিএনপি অপছন্দ করে, এই কারণে বিএনপির সাথে সমঝোতার ভিত্তিতে হয়তো এটা হতে পারে। তবে এই প্রক্রিয়া অভ্যুত্থানের কোনো অংশীজনের সঙ্গে বিরোধ করতে চান না তারা, মানে বিএনপির সাথে একটা সমঝোতার ভিত্তিতে একটা সিদ্ধান্ত নিবে। কিন্তু আমরা বলতে চাই, আমি বলতে চাই, অ্যাট এনি কস্ট ছাত্র প্রতিনিধি থাক সরকার। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দুর্গ দর্শক ছিল বলছি, কারণটা আপনারা এরই মধ্যে জানেন। 5ই ফেব্রুয়ারি বুধবার রাত ভর ধরে বাড়িটি প্রথমে ক্রেন, তারপর ভেকু ও সবশেষ বুলডোজার দিয়ে ভেঙে ফেলেছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্মৃতি। চলে লুটতরাজ, করা হয় অগ্নিসংযোগ। এমন তাণ্ডব চালানোর সময় সরকারের নির্লিপ্ততায় ক্ষোভ জানাচ্ছে দেশের সাধারণ মানুষ। খবর হলো পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাড়িটিকে রক্ষা করতে চেয়েও সরকার উপর মহলের নির্দেশ না পাওয়ায় তারা কিছুই করতে পারেনি। তবে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার ধানমন্ডির 32 নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত বলে দায় সারতে চাইছে। আমাদের অনুসন্ধানে তুলে আনতে চাই কেন ভাঙা হলো 32 নম্বরের বাড়িটি। 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর ফেব্রুয়ারি মাস জুড়ে কর্মসূচি দিয়েছিল আওয়ামী লীগ। 5ই ফেব্রুয়ারি ছাত্র সমাজের উদ্দেশ্যে শেখ হাসিনার ভাষণ দেওয়ার কথা জানানো হয় দলটির পক্ষ থেকে।
এরপর দেশের বাইরে থেকে ধানমন্ডির 32 নম্বরের বাড়িটি গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে ফেসবুকে পোস্ট দেন কয়েকজন। শেখ হাসিনা অনলাইনে ভাষণ দেওয়ার কথা ছিল রাত 9টায়। সে অনুযায়ী রাত 9টায় ধানমন্ডি 32 নম্বরের বাড়িতে যাওয়ার কথা ছিল ঘোষণাকারীদের, কিন্তু পরে কর্মসূচি বদলে 7:30টায় নিয়ে আসা হয়। পরে রাজধানীর ধানমন্ডিতে শেখ হাসিনার স্বামী ওয়াজেদ মিয়ার বাড়ি, সুধা সদন সহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাদের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। খবর হলো, যারা কর্মসূচি ঘোষণা করেছিল তাদের লক্ষ্য ছিল ধানমন্ডির 32 নম্বর বাড়িটি, অন্য কোনো বাড়ির টার্গেট ছিল না। কিন্তু রাত 8:30টার দিকে যখন সামাজিক মাধ্যমে মানুষ বাংলাদেশের স্বাধীনতা বিজড়িত এই স্মৃতিচিহ্নে আক্রমণের নিন্দা জানাতে থাকে, তখন আয়োজকরা সিদ্ধান্তে নতুন রং লাগায়। দেশের অন্যান্য জায়গায়ও ভাঙচুর এবং লুটপাট চালানোর সিদ্ধান্ত হয়। কারণ কি? কারণ হলো, বঙ্গবন্ধু 32 নম্বরের বাড়িটি ভাঙলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন গুড়িয়ে দেওয়া হচ্ছে এমন অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের মোড় ঘোরাতে আরো কয়েকটি বাড়ির উপর আক্রমণ চালানো হয়, যাতে এই ধারণা দেয়া যায় যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের উপর ক্ষোভের কারণেই এমনটা করা হয়েছে। দর্শক, আমাদের অনুসন্ধান বলছে ধানমন্ডি 32 নম্বর বাড়িটির উপর ক্ষোভ বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের আগেও ছিল। কেন স্বাধীনতা বিরোধীদের এত ক্ষোভ এই বাড়িটির উপর? বাড়িটি যখন নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে, তখন ডিফেন্স পাকিস্তান নামে একটি এক্স হ্যান্ডেলের পোস্টে বলা হয়েছে, বাংলাদেশের বিপ্লবীরা গুড়িয়ে দিল 32 ধানমন্ডির মুজিবুর রহমানের বাড়ি, যেখানে ভারতের ষড়যন্ত্রে পাকিস্তান ভাঙার ছক কষা হয়েছিল। এর ফলে বাংলাদেশে মুজিবুরের কিয়দংশ অবশিষ্ট রইল না। যদিও বাংলাদেশের অনেক গণমাধ্যমে বলা হচ্ছে এই ডিফেন্স পাকিস্তান এক্স হ্যান্ডেল অ্যাকাউন্টটি পাকিস্তানি সামরিক বাহিনীর নয়, কিন্তু আমরা ফ্যাক্ট চেক করে দেখেছি এটির অ্যাকাউন্টে ব্যক্তিগত অ্যাকাউন্ট হিসেবে দাবি করা হলেও এই অ্যাকাউন্টে বিভিন্ন সময় বিভিন্ন কিছু পোস্ট করা হয়েছে, যেগুলোর তথ্য পাকিস্তানি সেনাবাহিনীর অফিসিয়াল এক্স হ্যান্ডেল পাকিস্তান ডিফেন্সের হুবহু কার্বন কপি। শুধু তাই নয়, আমাদের হাতে একটি ভিডিও ক্লিপ এসেছে। ভিডিও ক্লিপটি 32 নম্বর বাড়িটি ভাঙার আগে, যেখানে ডিফেন্স পাকিস্তানের টুইটার মতো একই রকম বক্তব্য দেওয়া হয়েছে। বলা হয়েছে 32 নম্বর বাড়িতে বসে পাকিস্তান ভাঙার ষড়যন্ত্র করা হয়েছিল। এদিকে ঘটনার 15 ঘন্টা পর ঘুম ভেঙেছিল অন্তর্বর্তী সরকারের। সরকারের প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করেছে ঘটনাটি অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। সরকারের দাবি, মানুষের মনে জুলাই গণহত্যা নিয়ে যে ক্ষত রয়েছে, সে ক্ষততে শেখ হাসিনা একের পর এক আঘাত করে চলেছেন। তারই অহিংস আচরণের প্রতিক্রিয়া হিসেবে 32 নম্বর বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। কিন্তু আমাদের অনুসন্ধান বলছে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে প্রতিরোধে গিয়েছিল, এমনকি ডিএমপি কমিশনারও ছিলেন, কিন্তু সরকারের ওপর মহল থেকে সাড়া না পেয়ে তারা ফিরে যান। শেখ হাসিনা ভাষণ দেওয়ার কথা ছিল রাত 9টায়, বিরোধীদের কর্মসূচিও ছিল রাত 9টায়, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী যাতে আগেই ব্যবস্থা নিতে না পারে সেজন্য 7:30টা থেকে জড়ো হয়। এই ঘটনা নিয়ে বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা নুরুল হক নূর বলেছেন, এখানে মনে হয় সরকারের ভিতর থেকে সমর্থন রয়েছে, না হলে তো এভাবে পূর্ব ঘোষণা দিয়ে এই পদক্ষেপ নেওয়া কিংবা এই কর্মযজ্ঞে পাবলিককে উত্তেজিত করে অস্থিরতা তৈরি করা, এটা তো সরকারের ভিতরে সমর্থন ছাড়া হওয়ার কথা না। একই সঙ্গে উপদেষ্টাদের দিকেও আঙুল তুলেন তিনি, বলেন, আমরা তো দেখি নাই সরকারের ভিতর থেকে এই ধরনের কর্মকাণ্ডকে নিরুৎসাহিত করা হচ্ছে, বরং সরকারের উপদেষ্টাদের কারো কারো ফেসবুক লেখাতেও আমরা দেখেছি যে এটাতে সমর্থন রয়েছে। সরকার যদি এই ধরনের কর্মকাণ্ডে সমর্থন দেয় তাহলে তো নৈরাজ্য তৈরি হবে। অন্যদিকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, এই ঘটনায় সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুবই দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। বিশেষ করে এই বুলডোজার কোথা থেকে এলো এমন প্রশ্ন তুলে ধরে তিনি বলেন, সরকার যদি এভাবে এটাতে ইনভলভ হয়ে যায় সেটা খুবই দুঃখজনক এবং খুবই উদ্বেগের কারণ। এরকম পথ থেকে সরকারকে অবিলম্বে সরে আসা উচিত। আমাদের বিশ্লেষণ হলো, অতীতে বহুবার 32 নম্বর বাড়িটি নিয়ে ষড়যন্ত্র হয়েছিল, কিন্তু ইতিহাস বলছে 32 নম্বর নয়ন সম্মুখে না থাকলেও হৃদয়ের মাঝে তার ঠাঁই ঠিকই থাকে, কারণ বাড়িটি যে বাংলাদেশের ইতিহাসের সাথে সম্পর্কিত বাড়ি, বঙ্গবন্ধুর বাড়ি। মোটামুটি খালি মাঠে গোল দিতে সবাই পারে। একটু প্রেক্ষাপটটা পেছন থেকে যাই। আগে আওয়াজ ছিল যে বেগম খালেদা জিয়া তিনি গ্রেপ্তার হবেন। তো যেদিন তিনি গ্রেপ্তার হলেন, সারা বাংলাদেশের মানুষ ভাবলো বিএনপির নেতাকর্মীরা রাজপথে নাইমা আউলাই ফেলবে। জামাতের যারা ঊর্ধ্বতন নেতারা ছিলেন তাদের যখন ফাঁসি হলো, তখনও মানুষ মনে করলো রাজপথ উল্টাই ফেলবে জামাত। কিন্তু তখনকার প্রেক্ষাপট পরিস্থিতিতে কোনো কিছুই ঘটল না। সবাই যার যার মতন ইয়ানফসি অবস্থানে রইলেন। বেগম খালেদা জিয়া কারাগারে চলে গেলেন, জামাতের নেতারা ফাঁসিতে ঝুলে গেলেন। আইনের মাধ্যমে সবকিছু করা হয়েছে। তো গতকালকে যা ঘটছে, কেউ কেউ বলছেন যে এত আওয়ামী লীগের নেতাকর্মী দেখা গেল 6 মাস আগেও রাজপথ ভর্তি খালি আওয়ামী লীগের আওয়ামী লীগ। তো গতকালকে যেটা পূর্ব নির্ধারিত একটা ঘোষণা ছিল, কেন আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে নামলো না? ওই যে ভাই ইয়ানফসি। তো এর মাঝখানে আওয়ামী লীগ আবার এক নতুন কর্মসূচি ঘোষণা করছে। তো কি কর্মসূচি ঘোষণা করছে?
যে 32-এ যেই ঘটনা ঘটছে, ধানমন্ডি 32 সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর, মানে তাদের বাড়িঘরের উপর যে ঘটনা ঘটছে, এগুলোর আপনার মানে হামলার প্রতিবাদে দেশব্যাপী লাগাতার প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন। লিখছে যে এই উগ্রবাদী অপশক্তির নাশকতার বিরুদ্ধে দুর্বার গণ আন্দোলন গড়ে তুলবে কে? ওই যে রাতের আধারে বা এরকম 15-20 জনের একটা ছটিকা মিছিল, এগুলা বিএনপিও তখন করছে। আমরা রিজভি সাহেবকে দেখছি যে 5-7 জন মানুষ নিয়ে তিনি গাড়ি থেকে নামতেন, সাংবাদিক থাকতো বেশি, এখন এর বেশি কিছু হবে না, অথবা মুখে মুখোশ লাগাইয়া এখন যেগুলো হবে। এখন আজকের এই আন্দোলনের ডাকের পরে মাঠে নামবে এই মুহূর্তে আওয়ামী লীগের নেতাকর্মী, দৌড়ের উপর নামতে পারে। দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস। এই জন্য আমরা সবসময় বলি ভাই, যারাই ক্ষমতার চেয়ারে বসেন, একটা জিনিস মাথায় রাখতে হবে, এই চেয়ারটা পার্মানেন্ট না। আজকে আপনার হাতে আনলিমিটেড ক্ষমতা আছে, 6 মাস আগে আওয়ামী লীগের এই ক্ষমতা ছিল, আজকে দেখেন কি অসহায় অবস্থা। আবার আজকে যাদের হাতে ক্ষমতা আছে, আপনাদের হাতে কিন্তু এই ক্ষমতা থাকবে না, সরে যাবে, ক্ষমতার কামে পিছলেই যাওয়া। হয়তো আবার কখনো কোনো একদিন কোনো এক মোমেন্টে আমার বয়স আর একটু বেড়ে যাবে, আমরা হয়তো আবার এগুলো নিয়ে কথা বলবো। ক্ষমতা সামলাই ব্যবহার করেন সবার জন্য, ক্ষমতা আছে এটা দিয়ে পারলে মানুষের কল্যাণ করেন, উপকার করেন, কিন্তু এটা দিয়া মানুষের ক্ষতি করার চেষ্টা করেন। আছে যা খুশি করে ফেললাম, সবকিছু একটা লিমিটেশন আছে, উপরওয়ালা এটারে সাইজ করে ফেলে। মানুষের মধ্যে কল্পনাতে ঢুকে গেছিল শেখ হাসিনার মৃত্যুর আগে আওয়ামী লীগ সরকারের পতন হবে না, দেখেন সবই হয়েছে। খালেদা জিয়া জীবনে আর রাষ্ট্র ক্ষমতায় আসার কল্পনা করবেন বা তিনি এই দিন দেখবেন কেউ ভাবে নাই, তিনি এখন গুলো দেখছেন, মনে মনে শান্তিও পাচ্ছেন সবাই। কেন? কারণ যে দৃশ্যপটগুলো আগে ছিল, গতকালকে থেকে যা ঘটতেছে এরকম ছিল না, বাট এটা একটা নতুন ট্রেন্ড আসছে, আগামীতে হয়তো আবার এগুলা ঘটবে, তখন আবার দাবি উঠবে ওই যে 2024-25-এ তোমরা করছিলা, তখন কোথায় ছিলাম আপনারা? হ্যাঁ, কথা বলেন এখন আইসা, এরকম হবে। কারণ মানুষ ভালো কিছু মনে রাখুক না রাখুক, উপকার মনে রাখুক না রাখুক, কে আমারে বাস দিছে আর কে আমারে ক্ষতি করছে, এটা আজন্ম মনে রাখে, জেনারেশন টু জেনারেশন হিংসা এইভাবে জমা থাকে। তো আজকে আওয়ামী লীগের এই কর্মসূচি আমার ধারণা এটা পালন হবে না, আর এই মুহূর্তে যারা এটা পালন করতে যাবে দেখা যাক কি ঘটে। সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিচ্ছে, সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে যে কোনো মুহূর্তে। সেনাবাহিনী এই ধরনের চক্রান্তের সাথে জড়িত হয়ে নতুন করে বাংলাদেশে আবার তারাই রাষ্ট্র ক্ষমতা নিবেন, এই বক্তব্যগুলো যে কোনো আন্দোলন, যে কোনো সংগ্রাম, যে কোনো বিজয়ের সময় একদল মানুষ পিছন থেকে নাটের গুরুর মতো নাড়তে থাকে। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের এই যে বিপ্লব, এই বিপ্লবকে ব্যাহত করা, বিপ্লবকে নষ্ট করা, বিপ্লব যাতে সুষ্ঠু সুন্দরভাবে সম্পূর্ণ জায়গায় পৌঁছতে না পারে সেজন্য এই ধরনের বিভ্রান্তকর তথ্য জাতির কাছে উপস্থাপন করে। বাস্তবিক অর্থে সেনাবাহিনী কি বাংলাদেশের ক্ষমতা নিবে নাকি নিবে না? আমি জোর গলায় বারবার বলেছিলাম, বাংলাদেশের সেনাবাহিনীর জন্য রাষ্ট্র ক্ষমতা নেয়ার মুখ্যম সময় ছিল 5ই আগস্ট। 5ই আগস্টের সেই বিপ্লবের সময় যখন সেনাবাহিনী ছাত্র জনতার পাশে এসে দাঁড়িয়েছে, নির্দ্বিধায় জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব বারবার বলে বেড়াচ্ছে যে সেনাবাহিনীর কোনো অভিলাষ ইচ্ছা নেই রাষ্ট্র ক্ষমতা নেয়ার, কিংবা সেনাবাহিনী এই ধরনের কাজে জড়াবে না, সেনাবাহিনী শুধুমাত্র রাষ্ট্রের নিয়োজিত দায়িত্বটুকুই পালন করবে, দেশের মানুষের জন্য, রাষ্ট্রের জন্য এবং বাংলাদেশকে সুন্দরভাবে গঠন করার জন্য। তার এই আশ্বাস বাংলাদেশের জনগণ বিশ্বাস করেছে, ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করেছি। আমি বারবার বলেছি, তিনি আমার দেয়া নিয়োগপ্রাপ্ত কোনো ব্যক্তি নয়, সেটা সঠিক। তিনি শেখ হাসিনার হাত থেকে নিয়োগপ্রাপ্ত, এটা বাস্তবতা। কিন্তু শেখ হাসিনার হাত থেকে নিয়োগপ্রাপ্ত বাংলাদেশে গত 16 বছরে বহু সেনাপ্রধান এসেছেন, কিন্তু কেউ আমার এই বাংলাদেশের স্বাধীনতার বিপ্লবের সাথী হয়ে থাকতে পারেনি। বহুবার আমরা চেষ্টা করেছি, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, বিজয় আমাদের হয়নি। ছাত্র জনতার বিপ্লবকে সহযোগিতা করতে যেই সেনাবাহিনী এবার 5ই আগস্টে সাহায্য করেছে, আমি তাদেরকে জানাই লাল গোলাপ শুভেচ্ছা এবং সেলুট। আজও সেনাবাহিনীর এই উচ্চবিলাস নেই যে তারা কোনো ষড়যন্ত্র করবে, এটা আমার বিশ্বাসের জায়গা থেকে বলছি। যদি এর ব্যতিক্রম কিছু ঘটে তাহলে সেটা হয়তো আমার বিশ্বাসের জায়গাটা ভিন্নতে রূপান্তরিত হতে পারে, কিন্তু আজ অবধি আমি যতটুকু বুঝছি সেনাবাহিনী বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা নিবে না। অনেকগুলো কারণে নিবে না। প্রথম কারণ হচ্ছে বাংলাদেশের সেই পরিস্থিতি নেই। বাংলাদেশের সেনাবাহিনী কর্তৃক যদি এই দেশকে কোনোভাবে তারা নেয়, তাহলে বাংলাদেশের এখন যে সামষ্টিক সমস্যা রয়েছে, 16 বছরের যে দুর্নীতি, দুষ্কৃতি, অন্যায়, অত্যাচার করে দেশকে যে এক কঠিন পরিস্থিতির মধ্যে শেখ হাসিনা রেখে গিয়েছেন, সেটাকে রিকভারি দিতে গিয়ে সেনাবাহিনীর কোনো ফায়দা নেই, লাভের চাইতে লস বেশি। বরং সেনাবাহিনী এখন রাষ্ট্রের দায়িত্ব পালন করতে গিয়ে তারা তাদের পরিবার পরিজন সহ সবাই মিলে অন্তত আমাদের চাইতে একটু হলেও ভালো সময় কাটানোর সুযোগ পাচ্ছে। হয়তো সাধারণ জনগণ একটু কষ্ট বেশি উপভোগ করছে, কারণ সাধারণ জনগণের উপরেই অত্যাচারটা শেখ হাসিনা বেশি করেছে। দ্বিতীয় কারণ হচ্ছে এই সেনাবাহিনী আজকের এই বাংলাদেশের বর্তমান ছাত্র জনতার অবস্থান সম্পর্কে জানেন। তারা জানেন যে ছাত্র জনতা যে কারণে শেখ হাসিনাকে বিদায় নিয়েছে, একটি স্বৈরশাসক যাওয়ার পরে আরেকটি স্বৈরশাসক কখনো মাঠে গেড়ে বসতে পারে না, এটাই হচ্ছে বাস্তবতা। তো ফেসিবাদের চূড়ান্ত পর্যায়ের শাসক ছিলেন শেখ হাসিনা। সেনাবাহিনীর ভিতরে এই আশাটা নেই যে শেখ হাসিনা যখন খারাপ, আরো কেউ এই খারাপ পথে যুক্ত হয়ে তাদেরকে কলঙ্কিত করবে না, মোটেও তারা করবে না। তারা যদি বাংলাদেশের
এমন কোন পরিস্থিতি হতো যেই পরিস্থিতিতে সেনাবাহিনী দায়িত্ব নিয়ে তারপরে তারা সেই দেশটাকে সুন্দরভাবে গঠন করতে পারতো, দেশি বিদেশি সমর্থন থাকতো, তাহলে হয়তো ভিন্ন হিসাব। কিন্তু আমার বিশ্বাস বাংলাদেশের সেনাবাহিনী সেই কাজটি আর করতে চায় না। শেখ হাসিনা কিভাবে আমেরিকার টার্গেটে পড়ে? আমেরিকার টার্গেটে কিন্তু শেখ হাসিনা হঠাৎ করে পড়ে নাই, বহুদিন থেকে পর আমেরিকার টার্গেটে তিনি কিন্তু পড়তেই থাকে। তো আমেরিকার টার্গেটে যারা যারা পড়েছে পরবর্তী সময়ে তারা কিন্তু ক্ষমতায় কন্টিনিউ করতে পারেনি। এবং আমেরিকা তখনই একজন রাষ্ট্রপ্রধানকে টার্গেট করে বা কোনো ব্যক্তিকে টার্গেট করে যখন আমেরিকা দেখে ওই রাষ্ট্রপ্রধান কিংবা ওই ব্যক্তি আমেরিকার জন্য হুমকি কিংবা আমেরিকাকে কোনো রকম তোয়াক্কা করছে না। এই আমেরিকার পলিসিটা বুঝতে হলে আপনাকে জানতে হবে ডিপ স্টেট সম্পর্কে। আমেরিকার ডিপ স্টেট, অনেকে বলে না যে আমেরিকা হয়তো বাইডেন চালাচ্ছে, ট্রাম্প চালাচ্ছে, মানে বাইডেন ক্ষমতা আসলে পারে এর সুবিধা, ট্রাম্প ক্ষমতা আসলে পারে ওর সুবিধা। একটা কথা বলি ভাই, আমেরিকার এই পলিসি এই সম্পর্কে যদি আপনাকে জানতে হয় আমেরিকার ডিপ স্টেট সম্পর্কে জানবেন, তাহলে এবার বুঝতে পারবেন যে সমস্ত ক্ষমতার উৎস হচ্ছে আমেরিকার এই ডিপ স্টেট। আর ডিপ স্টেট সম্পর্কে আমি সংক্ষেপে বলি, ডিপ স্টেট হচ্ছে একটা যে সরকার, সরকারের মধ্যে আরেকটা ছোট্ট সরকারকে বলা হয় ডিপ স্টেট, যারা ওই দেশের পুরো সরকারকে চালায়। তো আসুন এবার এক্সপ্লেন করি যে শেখ হাসিনা কিভাবে আমেরিকার টার্গেটে পড়ে। তো এক্ষেত্রে আপনারা জানেন যে আমেরিকা হচ্ছে একটি গণতান্ত্রিক রাষ্ট্র এবং সারা পৃথিবীতে তারা গণতন্ত্র কায়েম করতে চায়, কারণ তারা জানে যে সারা পৃথিবীতে যদি গণতন্ত্রের প্রসার ঘটে তাহলে পরে তাদের রাজত্ব বহাল থাকবে। আর যেখানে রাজতন্ত্র, সমাজতন্ত্র এইগুলোতে কিন্তু আমেরিকা তাদের প্রভাব খাটাতে পারে না। তো শেখ হাসিনা যখন 2014 সালে একক নির্বাচন করতে চায় তখন কিন্তু আমেরিকা প্রথম শেখ হাসিনাকে বাধা দেয় যে তুমি যেটা করতেছো এটা ভুল পথ, কারণ বাংলাদেশ হচ্ছে একটি গণতান্ত্রিক রাষ্ট্র, এই রাষ্ট্র ব্যবস্থাকে তুমি চীনের মতো করতে পারো না, এই রাষ্ট্র ব্যবস্থাকে তুমি রাশিয়ার মতো করতে পারো না, এই রাষ্ট্র ব্যবস্থাকে তুমি উত্তর কোরিয়ার মতো করতে পারো না। প্রথম অবস্থায় শেখ হাসিনাকে বাধা দেয়, কিন্তু ওই টাইমে শেখ হাসিনা আমেরিকার কথা শুনে না এবং তিনি সবচাইতে বিশ্বস্ত বন্ধু মনে করলো ভারতকে, যে ভারত যদি আমার পাশে থাকে তাহলে পরে আমেরিকা আমাকে কিছুই করতে পারবে না। যার ফলে আমেরিকার কথাকে ওভারটেক করলো, ওভারটেক করার পরেই আমেরিকার প্রথম টার্গেটে পড়ে গেল শেখ হাসিনা 2014 সালে। এরপর 2014 সালে নির্বাচন করার পরে শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনা করতে লাগলো, কিন্তু তার পিছনে আমেরিকা এরকম সাপের মতো তার পিছনে দৌড়াতে লাগলো যে শুধুমাত্র আমেরিকা এরকম পেঁচিয়ে ধরে কখন সবলটা মারবে। এবং শেখ হাসিনা খুব ভালো করেই বুঝতো যে আমাকে যদি কেউ সবল মারে সেটা হচ্ছে আমেরিকা, কারণ 14 সালে আমেরিকা আমাকে যে ওয়ার্নিংটা দিয়েছিল সেই ওয়ার্নিং কিন্তু আমি শুনি নাই, আমেরিকাকে ওভারটেক করেছি শুধুমাত্র ভারতের উপরে নির্ভর করে। তো সুতরাং ভারত যদি আমাকে না বাঁচায় তাহলে আমেরিকার হাত থেকে আমাকে কেউ কিন্তু বাঁচাতে পারবে না। এই জন্য তিনি ভারতের সাথে এতটা ইন্টারাকশন করে যে বাংলাদেশের যা যা দরকার সব ভারতকে দিয়ে দেবো, কিন্তু ভারত জন্য আমাকে আশ্রয় দেয় এবং শেল্টার দেয় এবং আমাকে দেখভাল করে, কারণ ওই যে 14 সালে সে আমেরিকার টার্গেটে পড়ে গেছে। এরপরে 2018 সালে সে যখন দেখলো যে ভারত ছাড়া আমার পাশে কেউ নাই এবং আমেরিকা যখন আমার টার্গেটে ফেলেই দিয়েছে তাহলে আমিও আমেরিকার বিপক্ষে চলে যাবো, আর কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নাই। কারণ আমি আগেই বললাম যে আমেরিকা কোনো একক ব্যক্তি শাসনে চলে না, যে বাইডেনের সাথে আমি কম্প্রোমাইজ করে নিলাম এটা সমাধান হয়ে গেল, ট্রাম্পের সাথে কম্প্রোমাইজ করে নিলাম এটা সমাধান হয়ে গেল না। আমেরিকার সাথে কম্প্রোমাইজ করতে হলে আপনাকে করতে হবে ডিপ স্টেটের সাথে কম্প্রোমাইজ, আর ডিপ স্টেট এটা একজন ব্যক্তির অধীনে চলে না, এখানে বহু সামরিক কর্মকর্তা আছে, সেই দেশের গোয়েন্দা কর্মকর্তা, সিআইএ, এফবিআই, পেন্টাগন, মানে বড় বড় যে অফিসার আছে সেই দেশের নিরাপত্তা সংশ্লিষ্ট সব মিলে কিন্তু একটা ডিপ স্টেট। তো আপনি কয়জনের সাথে কম্প্রোমাইজ করবেন? তো এইটা শেখ হাসিনা খুব ভালো করে বুঝতে পেরেছিল যে এখানে নো কম্প্রোমাইজ, কম্প্রোমাইজের কোনো সুযোগ নেই। আমেরিকা আমার পিছনে যেভাবে লেগেছে আমাকে একদিন ফেলে দিতে পারে অথবা আমাকে গুপ্ত হত্যা করতে পারে। তো এরপরে সে কি করলো, 2018 সালে আরেকটা ভুল কাজ করে ফেললো, সেটা হচ্ছে আমেরিকা যে তৎকালীন সময়ে যে রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট তার গাড়িতে হামলা করলো। একটা জিনিস দেখেন, আমাদের বাংলাদেশে যে আমেরিকার যে দূতাবাস আছে এই দূতাবাসকে মনে করতে হবে যে বাংলাদেশের বুকে একখণ্ড আমেরিকা। তো সেই একখণ্ড আমেরিকার যিনি প্রধান সেই রাষ্ট্রদূতের গাড়িতে আপনি হামলা করলেন, এইটা ছিল শেখ হাসিনার জীবনে করার সবচাইতে বড় ভুল। যেই আমেরিকা সারা বিশ্বকে নাড়া দেয়, সারা বিশ্বকে নিয়ে খেলা করে, বড় বড় সুপার পাওয়ার দেশকে ধাক্কা মেরে ফেলে দেয়, কত দেশকে ধাক্কা মেরে সরকার প্রধানকে উলটপালট করে ফেললো, সেই দেশের রাষ্ট্রদূতের গাড়িতে আপনি বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশের রাষ্ট্রপ্রধান হয়ে হামলা করলেন। এইটা ছিল আমেরিকার 2 নাম্বার টার্গেট শেখ হাসিনার উপরে, যে এইবার শেখ হাসিনাকে আর ক্ষমা করা যাবে না। আমেরিকা তার সমস্ত প্রস্তুতি কিন্তু ফাইনাল করলো 2018 সালে। এরপর 3 নাম্বার যে কারণে আমেরিকার টার্গেটে পরিণত হয়েছিল শেখ হাসিনা সেটা হচ্ছে কোয়াডের জন্য আমন্ত্রণ করেছিল, কিন্তু শেখ হাসিনা সেই আমন্ত্রণকে প্রত্যাখ্যান করেছিল। আমেরিকা দেখেছিল যে বিগত 2 বার আমাদেরকে প্রত্যাখ্যান করেছে, আরেকবার একটা টোপ দিই, কোয়াডের টোপ। কিন্তু শেখ হাসিনা খুব ভালো করে বুঝতে পেরেছিল যে ডিপ স্টেট যখন আমার উপরে ক্ষিপ্ত এবং ডিপ স্টেট যে কোনো মূল্যে আমাকে সরিয়ে ফেলতে পারে, তো সুতরাং কোয়াড এটা হতে পারে একটা টোপ। তো এই কোয়াডে তিনি কিন্তু যোগদান করলেন না। এটা আমেরিকা আরো রেগে গেল যে কোয়াডে আমন্ত্রণ করলাম বাংলাদেশকে, কিন্তু বাংলাদেশ সরকার আসলো না, ঠিক আছে।
আমরা আমাদের কাজগুলা প্রস্তুতি সম্পন্ন করে ফেলবো। এবং সর্বশেষ যেই মারাত্মক ভুলটা করেছিল শেখ হাসিনা, এরপরে আমেরিকা তাকে আর ক্ষমা করে নাই। কোনটা জানেন? ব্রিক্স সম্মেলনে উপস্থিত এবং ব্রিক্সের সদস্যপদের জন্য আবেদন। এখন বলতে পারেন যে ভাই জাস্ট ব্রিক্সের জন্য শেখ হাসিনাকে ফেলে দিবে? এইটা হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। এই ব্রিক্সকে ঠেকানোর জন্য আমেরিকা যে কোনো কাজ করতে পারে। কারণ কি জানেন যে সারা পৃথিবীতে আমেরিকা যে আধিপত্য বিস্তার করে, সারা পৃথিবীতে তার যে অর্থের যে উৎস কোন জায়গা থেকে জানেন? ডলারের বিজনেস। আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাই, তাহলে আপনি খুব সহজেই কিন্তু বুঝতে পারবেন। স্ক্রিনে খুব ভালো করে লক্ষ্য করুন, এখানে দেখেন $100 একটা নোটের ছবি আমি দেখাচ্ছি। তো আপনি যদি বিদেশ থেকে তেল কিনতে চান বা অন্য কোনো জিনিস এক্সপোর্ট ইম্পোর্ট করতে চান, আমি উদাহরণ দিচ্ছি যে $100 আপনি তেল কিনবেন $100 দিয়ে, তাহলে পরে এই ডলারটা কিন্তু আপনাকে আমেরিকা থেকে সংগ্রহ করতে হবে। তাহলে পরে এই যে $100 আমেরিকার কাছ থেকে যদি আপনি নিতে চান, তাহলে পরে আপনাকে গুনতে হবে বাংলাদেশি টাকায় 12,000 টাকা। তার মানে কি আপনার কষ্টের 12,000 টাকা দিয়ে আপনি এই $100 আমেরিকার কাছ থেকে নেবেন। এবং আমেরিকা এই $100 তাদের বানাতে খরচ হয় বাংলাদেশি টাকায় 12 টাকা, মানে 10 সেন্ট। 12 টাকা দিয়ে একটা নোট বানাবে এবং এটা আপনার কাছে 12,000 টাকায় বিক্রি করবে। তাহলে এবার চিন্তা করেন যে সারা পৃথিবীতে তাদের বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা। তাহলে আমেরিকার এই ডলারকে যদি আপনি দমিয়ে ফেলেন, তাহলে আমেরিকার যে আধিপত্য এইটা কিন্তু শেষ হয়ে যাবে। ব্রিক্স হচ্ছে এমন একটা জোট, যে জোটের মূল কাজ হচ্ছে আমেরিকার যে ডলার, এই ডলারের আধিপত্য কমিয়ে আনা। অর্থাৎ তেল আমরা ডলার দিয়ে কিনবো না, অন্য কোনো জিনিস আমরা ডলার দিয়ে কিনবো না, একটা বিকল্প কারেন্সি তৈরি করার একটা জোট হচ্ছে এই ব্রিক্স। এবং এই ব্রিক্সে যোগদান করতে গিয়েছিল শেখ হাসিনা। প্রথমে এই ডলারের বিপক্ষে গিয়েছিল কিন্তু সাদ্দাম হোসেন কি বলছিল জানেন? যে আমরা ডলার দিয়ে তেল কিনবো না, আমরা স্বর্ণের বিনিময়ে তেল কিনবো। আমেরিকা তখন দেখলো যে এই ডলার থুয়ে যদি স্বর্ণের মাধ্যমে বা স্বর্ণের বিনিময়ে যদি তেল কিনা নেওয়া হয়, তাহলে তো আমরা আর আধিপত্য বিস্তার করতে পারবো না, সাদ্দামকে মেরে ফেলো। যে ভাই ধানমন্ডি 32 নম্বরে এত ঘটনা ঘটলো, যার রেশ দেশব্যাপী ছড়িয়ে পড়লো, অনেক ইট বালু পাথর আপনারা ভাঙলেন, এর অর্জনটা কি? হ্যাঁ, এর ফলাফল নিয়ে বা লং টার্ম ফলাফল কি হতে পারে এটা নিয়ে আলোচনা করেছি, কিন্তু শর্ট টার্ম ফলাফল কি? বাঙালি তো আবার হাতে নাতে নগদ কিছু চায়। তো দর্শক, নগদ আমরা কি পেয়েছি এই বিষয়ে আলোচনা করব। ধানমন্ডি 32কে জয় বাংলা করে দেওয়া হয়ে গিয়েছে। ক্রিয়া প্রতিক্রিয়া, বিশেষ করে ডক্টর ইউনূস সরকারের অবস্থান বিশ্লেষণ করার পর এটার একটা কনক্লুশনে আমরা আসতে পারি, সমাধান হয়ে গিয়েছে। অর্থাৎ নতুন ডাইমেনশন আর আসছে না, যা হওয়ার হয়ে গিয়েছে। এখন ফলাফল ঘরে তোলার পালা। কিন্তু নগদ কি পেলাম আমরা? এই নগদ কিছু ফলাফল আপনাদের দেখাবো। প্রথমে যেটা বলতে চাই দর্শক, আমি 7টা ফলাফল লিস্ট করেছি যেটা আমরা নগদ পেয়েছি। এটা অনেক 5 আগস্টের যে ভুলভ্রান্তি ছিল অভিজ্ঞতার অভাবে, কারণ বাংলাদেশে তো 5 আগস্ট বারবার ঘটেনি, তখন অনেক কিছু জয় বাংলা করে দেওয়ার সুযোগ ছিল, কিন্তু আমরা করিনি। তো এখন সেটা আমরা মেকআপ করছি, কাফারা দিচ্ছি। দেখেন 32 নম্বর ঘটনা ঘটেছে, এর সাথে সাথে সরকার একটা সিদ্ধান্ত আপনাদেরকে জানাই। উপদেষ্টা পরিষদের বৈঠকে বঙ্গবন্ধু হাসিনা রাসেলের নামে থাকা 3 একাডেমির নাম পরিবর্তন। এর মানে, এবং ছাত্র জনতা তো করেছি সারা জায়গায়, শুধু শেখ মুজিবের না, শেখ পরিবারের নামে যত স্থাপনা, বিশ্ববিদ্যালয়, হল টল, সেগুলো সব জয় বাংলা করে দিয়েছে, নাম পরিবর্তন করে দিয়েছে। কিন্তু সরকারিভাবে শেখ মুজিব, শেখ হাসিনা, রাসেলের নামে শেখ রাসেল, এর মানে এরা এতটা অভিশপ্ত। শেখ রাসেল তো শিশু ছিল, সেই শিশু শেখ রাসেলের নামেও কিছু থাকতে দিচ্ছে না। মানে আওয়ামী লীগের চিহ্ন বাংলাদেশে থাকবে না, শেখ মুজিবের কোন চিহ্ন থাকবে না, মুজিববাদ থাকবে না, 71 চেতনা ব্যবসা থাকবে না। শিশু রাসেল বলে চিল্লাবেন সেই সুযোগ কিন্তু থাকছে না। আমি মনে করি এই ধানমন্ডি 32-এর ঘটনা যদি না ঘটতো, তাহলে উপদেষ্টা পরিষদে তো কিছু মুজিব প্রেমী আছে। যেমন এই আসিফ নজরুল একসময় অনেক বড় মুজিব প্রেমী ছিল, কিংবা মোস্তফা সরোয়ার ফারুকি, এরা কিন্তু এইসব নাম অ্যাটলিস্ট বলতো না, থাক শেখ মুজিব বা হাসিনারটা পরিবর্তন, কিন্তু রাসেলের নামটা থাক না, রাসেল কি দোষ করেছে, এরকম এথিক্যাল অনেক প্রেম উতলে উঠত। কিন্তু না, ধানমন্ডি 32-এর ঘটনা ছাত্র জনতা ঘটিয়েছে বলে বিনা বাধায় খুব সহজে বিভিন্ন একাডেমির নাম পরিবর্তনের সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এটা কয়েকটা একাডেমির নাম পরিবর্তন শুধু এর মধ্যে সীমাবদ্ধ নয়, এর মানে বাংলাদেশ থেকে শেখ পরিবারকে নিশ্চিহ্ন করার একটা সিদ্ধান্ত হিসেবে আমি দেখতে চাই। ধানমন্ডি 32-এর ওই ঘটনা না ঘটলে অ্যাটলিস্ট শেখ রাসেলের নাম পরিবর্তনের মতো ঘটনা নাও ঘটতে পারত। 3টি উন্নয়ন একাডেমির নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এছাড়া জাতীয় অন্যান্য সিদ্ধান্ত হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি সংশোধন অধ্যাদেশ 2025 খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। মানে আইন করে সরকার অধ্যাদেশের মাধ্যমে এরকম অনেক জায়গার পরিবর্তন করা হচ্ছে। আর একটা সুখবর আছে, এটা ধানমন্ডি 32-এর সাথে রিলেটেড বা 32-এর ঘটনা না ঘটলে যে হতো না, বিষয়টা এরকম না, তবে আমি রিলেট করতে চাই, মিল আছে। ধানমন্ডি 32-এর ঘটনা ঘটানো মানে ভারতকে একটা বার্তা দেয়া, ওটা ভারতের ক্ষোভের বহিঃপ্রকাশ, ভারতকে ক্ষোভ দেখানো যে তোমরা হাসিনাকে বক্তব্য দিতে দাও, অতএব যত বেশি চালাকি করবা তোমার প্রিয় হাসিনা বাহিনী বাংলাদেশে তত বিপদে পড়বে। এইটা ছিল ভারতকে বার্তা দেওয়াটা, ছিল ধানমন্ডি 32-এর ঘটনার অন্যতম একটা উদ্দেশ্য। ভারতের, যেমন হাসিনাকে যদি ভারত সুযোগ না দিত বক্তব্য দেয় তাহলে তো এই ঘটনা ঘটতো না, এর মানে মূল দায়টা ভারতের, বাংলাদেশে ঘটনার দায় ভারতের, এটা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। এই জন্য দর্শক, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশে এই মুহূর্তে টপ ফিগারদের মধ্যে একজন হচ্ছেন ডক্টর মাহমুদুর রহমান। সে মাহমুদুর রহমানকে সাংবাদিকতা মানবাধিকারে তাকে 21 পদক দেওয়া হয়েছে। ইটস ভেরি সিগনিফিকেন্ট। যখন আমরা উদযাপন করছি ধানমন্ডি 32-কে জয় বাংলা করে দেয়া, তখন এই খবরের মানে ভারতের জন্য আর একটা আঘাত। মাহমুদুর রহমানকে 21 পদক দেওয়া ভারতের জন্য আর একটা আঘাত। ধানমন্ডি 32 এক আঘাত, মাহমুদুর রহমানকে 21 পদক দেওয়া আর এক আঘাত। মানে আমাদের আনন্দ আর আনন্দ। আর একটা বড় অর্জন, আওয়ামী লীগ প্রশ্নে বিএনপির অবস্থান চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, বিএনপি এখনো উল্টাপাল্টা রাজনীতি করছে, কিন্তু মৌলিকভাবে দেখেন 360 ডিগ্রির মধ্যে প্রায় 350 ডিগ্রি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যখনই বিএনপি দেখলো, গতকালকের কথা, আজ রাতে ছাত্র জনতা ধানমন্ডি 32 বুলডোজার দিয়ে জয় বাংলা করে দিবে, তার কিছুক্ষণের মধ্যে খবর জানাজানি হওয়ার, সোশ্যাল মিডিয়ায় প্রচার হওয়ার কিছুক্ষণের মধ্যে বিএনপি সালাউদ্দিন জানিয়েছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা উচিত। এবং আজকের এই ঘটনার পর বিএনপির এক নেতা শহীদুদ্দিন চৌধুরী এনির বক্তব্য, শেখ হাসিনা ও আওয়ামী লীগকে ক্ষমা করার সুযোগ নেই। এই যে আওয়ামী লীগের বিরুদ্ধে কঠিন কথা, আপনি গতকাল মানে 5 ফেব্রুয়ারি এবং 6 ফেব্রুয়ারির বক্তব্য বাদ দিয়ে গত 1 মাসের নিউজ পেপারের বিএনপি নেতাদের বক্তব্যগুলো দেখেন। তারা আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিচার চেয়ে কোনো কথা বলেনি, বরং তারা ভোটে আওয়ামী লীগকে চেয়েছে এবং আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করেছে। কিন্তু এখন আওয়ামী লীগ নিষিদ্ধ চায়, এখন আওয়ামী লীগকে ক্ষমা করার সুযোগ নেই কথা বলছে। কেন? ধানমন্ডি 32-এর জনতা যা দেখিয়ে দিয়েছে তার প্রভাব বিএনপির উপর পড়েছে। যে আওয়ামী লীগের পক্ষে বিএনপি বললে ওই আওয়ামী বিভিন্ন পূজা মণ্ডপ যেরকম জয় বাংলা করে দেয়, ওই বিএনপিকেও কিন্তু পরে ধরবে। অতএব এই আওয়ামী লীগের পক্ষ নেয়ার ঝুঁকি নেওয়া যাবে না। এটা একটা অর্জন। ধানমন্ডি 32-কে জয় বাংলা করার মধ্য দিয়ে আওয়ামী লীগও ভয় পেয়েছে বলে, আমি বিএনপিও ভয় পেয়েছে বলে মনে করি, স্ট্যান্স চেঞ্জ করেছে। দর্শক, আরো কিছু অর্জন আপনাদেরকে দেখাতে চাই। 4 নম্বর অর্জন, যে আওয়ামী লীগের মনোবলে চির ধরেছে। আওয়ামী লীগ কিন্তু শেখ হাসিনার বক্তব্য, আওয়ামী লীগ নানান ক্যালকুলেশন করেছিল। শেখ হাসিনা যে 5 ফেব্রুয়ারি বক্তব্য দিয়েছে কারণ কি? ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নিয়েছে, মোদি ট্রাম্প সামনে বৈঠক। গাইজ, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, তারা তার মানে সমন্বয়কদের রাজনৈতিক দল নিয়ে, অন্যদিকে দেশের অনেক রাজনৈতিক প্রেক্ষাপট এবং রাজনৈতিক যে বিষয়বস্তু রয়েছে এইসব বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। সার্জিস, হাসনাত, সাধারণ মানুষের মন্তব্য, সাধারণ মানুষরা কিন্তু বর্তমান সরকারকে চায় না, তারা আবারও মানে নতুন রাজনৈতিক দল চায়, নতুন সরকার চায়, তারা বাংলাদেশটাকে স্টেবল চায়। এই নিয়ে কিন্তু অনেকে আলোচনা করে, সমালোচনা করে। অন্যদিকে যারা কিনা সমন্বয়কদের, উপদেষ্টাদের বিপক্ষে মানে কথা বলে, তারা কিন্তু শেখ হাসিনাকে চায়, কারণ তারা বাংলাদেশের মধ্যে আবারও শেখ হাসিনাকে আনতে চায় এবং তারা কিন্তু আওয়ামী লীগ সাপোর্টার। যারা এই কথাগুলো বলে তাদের কথার কিন্তু কোনো প্রকার ভিত্তি নেই এবং তাদেরকে রাজপথে নামলেই গণদুলাই দেওয়া হয়। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।